আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলের সুস্থতা কামনা করছি। তো সাম্য ন্যায় মানবিক মর্যাদার বাংলাদেশ চাই এবং বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই। তো আজকের একটা বিশেষ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে ধর্মীয় সাম্প্রদায়িকতার নামে বাংলাদেশে বর্তমানে যেই একটা অপচেষ্টা কিংবা সংখ্যালঘু নির্যাতনের একটা অপচেষ্টা চালানো হচ্ছে, তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো। যে বাংলাদেশে একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বহু আগে থেকে পার্শ্ববর্তী কর্তৃত্ববাদী ইন্ডিয়া বিশেষ করে এবং বাংলাদেশের কিছু মহল এটাকে নিয়ে আসলে একটা চক্রান্ত চালাচ্ছে। সেটা যে কেবলমাত্র এই সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বিষয়টা তেমন না, এই বিষয়টা বহু আগে থেকেই আসলে এই ধরনের একটা এজেন্ডা বাস্তবায়ন করার একটা অপচেষ্টা বরাবরই চলে আসছে। তারই ধারাবাহিকতায় এই যে একটা ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে এবং সেখানে বলে রাখি যে সাইফুল ইসলাম নামের যেই আইনজীবীকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এর সুষ্ঠু বিচার চাই। তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ কি আসলেই সাম্প্রদায়িক রাষ্ট্র কিংবা সাম্প্রদায়িকতা আসলে বাংলাদেশ বিশ্বাস করে কিনা। তো সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে বিশেষ করে গ্রাম অঞ্চল বলেন, জেলা শহরগুলো বলেন, সেখানে গেলে একটা পরিবেশ দেখা যায় যে বাংলাদেশের মানুষ আসলে কখনোই এই সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। বাংলাদেশে গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, জেলা শহরগুলোতে কিংবা আপনার বড় বড় শহরগুলোতেও যদি আপনি দেখেন যে সেখানে আসলে এই সাম্প্রদায়িকতাকে কোনোভাবেই কেউ আসলে বিশ্বাস করে না এবং সেটা কাজে কর্মেও তার কোনো প্রমাণ নাই। কেন নাই? গ্রামে দেখবেন যে আসলে কে হিন্দু কে মুসলমান এইটার পার্থক্য খোঁজাটা খুবই মুশকিল। তার কারণ হচ্ছে যে যে কোনো কাজে দেখবেন যে যে কোনো সময় যে কোনো দুঃখিত। তো বিষয়টা হচ্ছে যে গ্রামের যে কোনো ধরনের কার্যক্রম বলেন, যে কোনো ধর্মেরই হোক না কেন, সেখানে সকলের একটা যে সম্প্রীতি কিংবা বন্ধন সেটা আসলেই অতুলনীয়। তো সেখানে কোনো রকম আসলে কে কোন ধর্মের, কে কোন জাতের, কে কোন গোত্রের, সেই বিষয়টা একদমই বিবেচনায় কারোরই আসে না। হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ কিছু ক্ষেত্রে কারোর সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, যে কোনো বিষয়, সেটি একটি আলাদা বিষয়। কিন্তু
বাংলাদেশ বরাবরই একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং সাম্প্রদায়িকতার কোনো গুরুত্ব বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত দেয়নি, ভবিষ্যতেও দিবে না। সেটা সবাই মিলে ঐক্যবদ্ধভাবেই এই ধারাবাহিকতা রক্ষা করবে এবং সেটা বাংলাদেশের মানুষ করে যাচ্ছে। কিন্তু বর্তমানে যেই বিষয়টা নিয়ে আসলে মানুষের উদ্বেগ, যেই বিষয়টা হচ্ছে যে এইখানে এই যে হিন্দুত্ববাদ কিংবা সংখ্যালঘুদের উপরে নির্যাতন এই সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের একটা প্রোপাগান্ডা কিংবা এই সম্পূর্ণ বিষয়টা হচ্ছে একটা জিও পলিটিক্যাল বিষয়। যেমন আমরা যদি একটু খুব পরিষ্কারভাবে খেয়াল করি যে সংখ্যালঘু নির্যাতনের এই পুরো বিষয়টাকে আসলে কারা হাইলাইট করতেছে এবং এটার ভিতরে যে একটা তাদের একটা কর্তৃত্ববাদের যে একটা চিন্তা চেতনা, সেটা কিন্তু পরিষ্কার প্রকাশ পায়। তো সেটা কিভাবে প্রকাশ পায়? পার্শ্ববর্তী ভারত যে কাজটা আসলে বরাবরের মতো তারাই করে যাচ্ছে এবং সেটা কেন করতেছে, কি কারণে করতেছে। যেমন এই যে বাংলাদেশের হিন্দু নিয়ে যে ভারতের একটা মাথা ব্যথা, সেটা কিন্তু একটা কারণ আমি মনে করি। তো সেই কারণটা হচ্ছে যে ইন্ডিয়া চায় বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করবে এবং তাদের যে স্বার্থ, তাদের যে কর্তৃত্ব, সেটা বাংলাদেশের উপরে তারা প্রয়োগ করবে। সেই অপচেষ্টা ইন্ডিয়ার সবসময় ছিল, বরাবরই ছিল। তো তারই ধারাবাহিকতা কোনো কিছু ঘটনা, যে ঘটনার সাথে আসলে কোনোভাবেই সাংঘর্ষিক না, দেখবেন যে সাথে সাথে তাদের নিউজ চ্যানেলগুলো, তাদের পররাষ্ট্র দপ্তর থেকে সাথে সাথে বিবৃতি দেওয়া। তার মানে কি, তারা আসলে এই বিষয়টা নিয়েই আসলে পড়ে থাকে কিংবা এই এজেন্ডাগুলো বাস্তবায়নের লক্ষ্যে তারা দিনরাত আসলে কার্যক্রম পরিচালনা করে। তো সেটাই প্রকাশ পায় এখানে। যেমন যে জিনিসটা তারা করে আসছে বিগত স্বৈরাচারের সময়কালে, কিন্তু তারা এই বিষয়টাকে কিছুটা হলেও বাস্তবায়ন করেছে এবং তাদের যেই হস্তক্ষেপ, সেই হস্তক্ষেপ কিন্তু তারা আসলে চালিয়ে গেছে তাদের ব্যক্তিগত স্বার্থে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ সেটা সবসময় প্রতিবাদ করেছে। একটা নির্দিষ্ট গোষ্ঠীর, একটা নির্দিষ্ট পরিবারের মাধ্যমে তারা এই এজেন্ডাকে বিগত 16 বছর যাবৎ তারা একটা কর্তৃত্ব খাটিয়েছে। এদেশের নির্বাচন বলেন, এদেশের জাতীয় রাজনৈতিক ইস্যুগুলোতে তারা সবসময় হস্তক্ষেপ করেছে। তো এখন এই পরবর্তী সেই স্বৈরাচার পতনের পরে পরবর্তী সরকার যেহেতু তাদের একটা পরিষ্কার কিন্তু বর্তমান বাংলাদেশের ছাত্র সমাজ বলেন, নাগরিক বলেন এবং সরকার থেকে তারা কিন্তু সেই একটা কর্তৃত্ববাদ কিংবা সেই কর্তৃত্ব পরায়ণতা থেকে তারা বের হয়ে আসছে অলরেডি এবং তারা সেটা বজায় রাখার জন্য তারা কিন্তু বাংলাদেশ সরকার আসলে পরিষ্কারভাবে বার্তা দিচ্ছে যে কারো সাথে আসলে তারা এই কর্তৃত্ববাদী কিংবা হস্তক্ষেপ প্রবণতা আসলে কোনোভাবেই বাংলাদেশের মানুষ বিগত আগামী দিনে আর হতে দিবে না। তো সে কারণেই কিন্তু তারা আসলে বাংলাদেশ থেকে পরিষ্কার এখন একটা শক্ত অবস্থান দেখা যাচ্ছে। তো তাতে করে তারা আসলে ভীষণভাবে আশাহত হচ্ছে। তো যার ফলে নানান অপচেষ্টা কিন্তু চালানোর একটা প্রক্রিয়া তারা চালাচ্ছে। তো সম্প্রতি ইসকন নামক যে সংগঠন নিয়ে যেই সমস্যাটা সৃষ্টি হয়েছে, তো সেখানে একটা জিনিস দেখবে যে এই ইসকন আসলে কি, এটা কি কোনো সংখ্যালঘুর কোনো সংগঠন কিনা কিংবা এটাকে আসলে কোনো হিন্দু সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে কিনা, সেই বিষয়টা একটু দেখা উচিত। তো সেখানে একটা বিষয় হচ্ছে এই ইসকন সংগঠন আসছে কোথা থেকে। এই ইসকন সংগঠনটা হচ্ছে আমেরিকার একটা সংগঠন। এটা সম্ভবত 1993 সালে সংগঠিত হয়েছে আমেরিকাতে। তো তাদের যে কার্যক্রমগুলো ছিল আর এই যে বাংলাদেশের যে ইসকন সংগঠন, তো এই দুইটার পার্থক্য করলে আসলে দেখা যাবে যে এই ইসকন আর সেই ইসকন অনেক অনেক তফাৎ। তো তাদের যে কার্যক্রম ছিল, তারা আসলে একটা বিষয়কে নিয়ে তারা আসলে তাদের এই কর্মপরিকল্পনা করত, তারা গান বাজনা করত, তারা এই যে বিভিন্ন সমাজে মানুষকে ফ্রি খাবার দিত,
কিংবা সামাজিক কিছু একটা কর্মকাণ্ডের মধ্যে তারা ছিল। তো সেই ইসকন সংগঠনটা একটা পর্যায়ে ভারতে প্রতিষ্ঠিত হয় এবং ভারতের মাধ্যমে বাংলাদেশে সেটা প্রতিষ্ঠিত করা হয় বিগত স্বৈরাচার সরকারের আমলে, যেটাকে আসলে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে। এবং সে তার ধারাবাহিকতায় এখন পর্যন্ত এটা চলে আসছে এবং এর তো একটা বড় উদ্দেশ্য ইন্ডিয়ার আছেই, যে বিষয়টা আসলে এতক্ষণ ধরে বলার চেষ্টা করলাম। এবং এই জিওপলিটিক্যালি বিষয়টাকে কেন বলছি, তার বিষয় হচ্ছে যে ইন্ডিয়া, এই বাংলাদেশ পরবর্তী যে বর্তমান যে বাংলাদেশের পরিবর্তন, এই পরিবর্তনের পরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা সুসম্পর্ক তৈরি হতে যাচ্ছে। ওদিকে চীন যদিও প্রকাশ্যে বাংলাদেশকে আসলে এখন পর্যন্ত ওই আন্তরিকতা দেখাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে চীন কিন্তু আসলে বাংলাদেশের পক্ষেই কাজ করছে এবং বাংলাদেশের সাথে তারা আসলে এগিয়ে আসার জন্য তারা প্রস্তুত আছে। ওদিকে চীনের সাথে ভারতের একটা দ্বন্দ্ব আছে, পাকিস্তানের সাথে ভারতের একটা দ্বন্দ্ব আছে। তো এখন ভারতের যে এই, আমি বলবো যে তাদের একটা অভ্যন্তরীণ ভয়, যেটা চাচ্ছে যে ভারত যে আসলে হিন্দুত্ববাদী একটি রাষ্ট্র, কিংবা তারা তো সেটা প্রকাশ্যেই বলে, তারা ভারতে আসলে হিন্দুত্ববাদ কায়েম করতে চায় এবং সেটা দ্বারা চাচ্ছে যে এই যে উপমহাদেশের যে সমস্ত রাষ্ট্র, যেমন বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, তো এই সমস্ত রাষ্ট্রগুলোকে আসলে তারা কন্ট্রোল করতে চায় এবং তারা সেই হিন্দুত্ববাদ দিয়েই আসলে তারা বিশ্বকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে চায় যে তারা আসলে এই উপমহাদেশকে কন্ট্রোল করে। তো সেই বিষয়টা থেকেই আসলে বাংলাদেশের প্রতি তাদের একটা নজর বরাবরই তারা রেখেছে এবং সেটাকে তারা নানানভাবে আসলে বিভিন্ন সংগঠনের মাধ্যমে, কোনো একটা রাজনৈতিক দলের মাধ্যমে আসলে তারা এই দেশে প্রবেশ করার একটা চেষ্টা করছে, এই দেশকে হস্তক্ষেপ করার একটা চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তো এখন ভারত আসলে এই বিষয়টাকে বাংলাদেশের উপরে তারা যেই এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, সেটা যেমন আবার দেখা গেছে যে বিগত সরকারের আমলে ভারতের সাথে যেই সমস্ত চুক্তিগুলো হয়েছে, অসম চুক্তি, এবং যেটা আসলে আমাদের জন্য, বাংলাদেশের ভূখণ্ডের জন্য আসলেই একটা ক্ষতিকর এবং মনে করি যে বাংলাদেশের সার্বভৌমত্ব আসলে ঝুঁকির মধ্যে পড়ার মতো কিছু চুক্তি, সেই সমস্ত চুক্তিগুলো আসলে বর্তমানে তাদের দুশ্চিন্তা যে এই সমস্ত চুক্তি আসলে বাতিল করা হবে কিনা। তো তাহলে তো তারা আসলে ধীরে ধীরে বাংলাদেশ থেকে তাদের হস্তক্ষেপ চলে যাবে। তো সেজন্যই আসলে এই বাংলাদেশ নিয়ে এত ষড়যন্ত্র, এত নানান অপচেষ্টা, এগুলো কিন্তু তারা করে যাচ্ছে। তো বাংলাদেশের মানুষ বরাবরই ঐক্যবদ্ধ ছিল জাতীয় স্বার্থে। বাংলাদেশের সমস্ত নাগরিক, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যাই বলেন, সবাই কিন্তু এক ছিল এবং একতাবদ্ধ আছে, ভবিষ্যতেও থাকবে। এই ধরনের সংকট মোকাবেলার জন্য বাংলাদেশের জনগণ সদা প্রস্তুত, সেটা ইতিমধ্যেও প্রমাণ করেছে। এবং তারা আরও একটা, চট্টগ্রামবাসীকে অবশ্যই ধন্যবাদ, তারা যে আসলে সাম্প্রদায়িকতা চায় না, তারা অসাম্প্রদায়িকতা বজায় রাখতে চায়, তার প্রমাণ কিন্তু ইতিমধ্যেই দিয়ে ফেলেছেন। তো আশা করব যারা আসলে বাংলাদেশ নিয়ে কুচক্র কিংবা ষড়যন্ত্র চালাচ্ছেন, এবং এর পাশাপাশি একটা জিনিস দেখেন যে বর্তমানে এই সংকটটাকে এত হাইলি আসলে তারা প্রয়োগ করার চেষ্টা করছে, তার আরেকটা কারণ হচ্ছে যে এই পতিত স্বৈরাচার কিন্তু এই ইসকনকে বাংলাদেশে জায়গা দিয়েছে এবং তারা এই ইসকনকে নিয়ে একটা বিশাল একটা রাজনীতি করেছে। এবং দেখেন, যখন ভারত সেই সরকার পতনের পর থেকে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, এগুলো নিয়ে বারবার প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এবং তার মধ্যে একটা বিশেষ কারণ হচ্ছে যে এই পতিত স্বৈরাচার কিন্তু ভারতীয় অবস্থান নিয়েছেন এবং ভারতের পৃষ্ঠপোষকতায় তারা সেখানে থাকতেছে। তাদের যেই অপতৎপরতা কিংবা
এই ভিতরে ভিতরে বাংলাদেশের মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করার যে অপতৎপরতা, সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে ভারতের মদতে। তো সেই জায়গা থেকে ভারত এখনও হয়তোবা মনে করতেছে যে হাসিনাকে যে কোনোভাবেই হোক এই ধরনের দাঙ্গা হাঙ্গা লাগিয়ে দিয়ে হাসিনার রাজনীতিকে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠা করার একটা প্রচেষ্টা কিন্তু এর মধ্যে আছে। যেহেতু একজন পালিয়ে যাওয়া সরকারকে তারা স্থান দিয়েছেন এবং তাকে সেখানে খুব ভালোভাবেই তারা প্রোটোকল দিচ্ছে, তো সেই বিষয়টা থেকে পরিষ্কার যে এখানে শুধুমাত্র ভারত এবং এই হাসিনার সরকারের এজেন্ডা বাস্তবায়নে ভারত আসলে এই ধরনের কর্তৃত্ববাদী একটা হিন্দুত্ববাদ আসলে বাংলাদেশে তারা খাটাতে চাচ্ছে। তো সেই বিষয়টা আসলে কোনোভাবেই বাংলাদেশের মানুষ হতে দিবে না, সে ব্যাপারে সবাইকেই সজাগ থাকতে হবে। এবং এই যে সমস্ত ষড়যন্ত্রই আসুক না কেন, এবং ভবিষ্যতে এর থেকে আরও বড় কোনো ষড়যন্ত্র হতে পারে, তো সেই ব্যাপারে যেন সবাই সজাগ থাকে। এবং আর বিশেষ করে এখন এই হিন্দুদের উপর নির্যাতনের বিষয় না, আসলে প্রান্তিক পর্যায়ে যেসব কিংবা আসলে যারা আসলে এই রাজনীতি নিয়ে আসলে অত ব্যাপক ধারণা রাখে না, সেই সমস্ত হিন্দু ভাই বোনরাও আসলে হিন্দু জনগোষ্ঠীরাও আসলে তারা মনে করতেছে যে সত্যি সত্যি মনে হয় যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। বিষয়টা কিন্তু তেমন না, তেমনটা ভাবার কোনো সুযোগ নাই। এখানে কোনোভাবে আসলে হিন্দু কিংবা ভিন্ন ধর্ম মতাবলম্বী বলেই যে তাদের উপরে এই ধরনের একটা চাপ প্রয়োগ করা হচ্ছে কিংবা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, বিষয়টা এরকম না। তারা তো আসলে এগুলো বুঝে না। তারা বুঝে যে হ্যাঁ, চিন্ময়কে যে গ্রেপ্তার করা হয়েছে, তারা মনে করে যে এটা সে হিন্দু বলে তাদের উপরে এই ধরনের একটা করা হচ্ছে। বিষয়টা আসলে এরকম না। তার কারণ হচ্ছে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে একজন সংগঠনের নেতা হিসেবে এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাধারণ মানুষ কিন্তু এগুলো বুঝে না, তো যে কারণে সাধারণ মানুষের ভিতরেও একটা সংশয় দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে বলবো যারা হিন্দু ভাইরা আছেন তারা আসলে এই বিষয়টা নিয়ে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নাই কিংবা উত্তেজিত হওয়ারও কিছু নাই। তো আমি বলবো যে এখানে তিনি যে সংগঠনের প্রতিনিধিত্ব করে, তিনি ইতিমধ্যে একটা বড় ধরনের আসলে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন, যেমন বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছেন এবং সর্বশেষ যে রংপুরে একটা বক্তব্য তিনি দিয়েছেন, তো সেই বক্তব্য থেকেই বোঝা যায় যে তারা আসলে একটা সন্ত্রাস। যদিও এই ইসকনের সংগঠনের সবাইকে বলা যাবে না, কিন্তু তাদের যে এজেন্ডা কিংবা তাদের যে কথাবার্তা, সেটাতে পরিষ্কার বোঝা যায় যে তারা একটা সন্ত্রাস, একটা জঙ্গি সংগঠনের মতোই তাদের আচার আচরণ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ। তো তারা ইসরায়েল ইরানের মতো রাষ্ট্রের সাথে তুলনা করে কিংবা সেই সমস্ত যুদ্ধের মতো একটা হুঁশিয়ারি কিন্তু এই রংপুরে যে একটা সমাবেশ তারা করেছে সর্বশেষ, সেখানে দিয়েছে। এবং সরকার মনে করছে যে না, আমরা শুধুমাত্র দেখছি যে তিনি শুধু কি এই 2-4 দিনের ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই বিষয়টা মনে হয় এইভাবে ভাবার সুযোগ নেই। বাংলাদেশের সরকারের এই বিষয় নিয়ে চিন্তা আছে, ভাবনা আছে এবং এই বর্তমান উদ্ভূত পরিস্থিতির মধ্যে যে তাকে গ্রেপ্তার করছে, নিশ্চয়ই এর একটা ব্যাপক কারণ আছে এবং এর বিতর্কত আরও কিছু কারণ আছে। তো সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেউ কেউ মনে করতে পারে যে আসলে সরকার এই সব কিছু বুঝেও কেন এই রকম পরিস্থিতিতে তাকে গ্রেপ্তার করলো কিংবা এই নতুন সমস্যার সৃষ্টি হলো না। আমি মনে করি যে সরকারের এ ব্যাপারে বিস্তর একটা চিন্তাভাবনা আছে, সরকার বুঝে শুনে এগুলো করছে এবং দেশের জন্য, দেশের ভালোর জন্যই আসলে এগুলো করা হচ্ছে। তো সেখান থেকে যারা হিন্দু সম্প্রদায়ের আছেন তাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরুন, শান্ত হন। আপনাদেরকে অবশ্যই বাংলাদেশের জনগণ, আপনারা সবথেকে বড় পরিচয় হচ্ছে আমরা সবাই বাংলাদেশের মানুষ, কেউ কারোর থেকে আলাদা না। যার যার ব্যক্তিগত ধর্ম আছে, যার যার ব্যক্তিগত কার্যক্রম আছে, যার যার ব্যক্তিগত একটা ভাবনা আছে,
তো সে সেটা বিগত দিনে যেভাবে পালন করে আসছে, আমি মনে করি আগামীর বাংলাদেশে সেটা আরও সে খুব ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে যার যার ধর্মকে সে পালন করবে, যার যার ধর্মকে সে ধারণ করবে। এটাই হবে আগামীর বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদেরকে অসহায় মনে করবেন না, এবং আপনি দেখবেন যে নানান ইস্যুতে বাংলাদেশ বলেন, বাংলাদেশের আলেমরা, বিশেষ করে বাংলাদেশের এই যে সংকটকালে বাংলাদেশের আলেমরা কিন্তু বাড়িতে গিয়ে, মন্দিরে গিয়ে, বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে কিন্তু ছাত্র সমাজ, আলেম সমাজ বলেন, সবাই কিন্তু তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, সর্বোচ্চ চেষ্টাটা তারা করছে। তারা কিন্তু কখনোই চায় না যে, তারা কিন্তু না চাইলেও সেটা পারতেন যে যার যারটা শেষে সামলে নিবে, বিষয়টা কিন্তু তেমন না। অর্থাৎ এটা হচ্ছে সবাই আসলে সম্প্রীতিকে বিশ্বাস করে, এবং বাংলাদেশের জনগণ সম্প্রীতি ধরে রাখার পথেই আছে, এবং আগামীতে থাকবে, ভবিষ্যতেও থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।